আরশান আবার বলল, মামির বাড়িতে দেখেছো? আমি তো মামির বাড়িতেই আছি 2 দিন ধরে, সাজ এখানে নেই। আরশানের গলার স্বর গাঢ় হয়ে উঠল। মিসিং রিপোর্ট করেছো তো? হ্যাঁ, প্রিয়ম করেছে। ফোনের ওপাশে দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শোনা গেল। মনে হচ্ছিল আরশান মাথার ভেতর ঝড় সামলাচ্ছে। সাজ গেল কোথায়? আরশানের বুক ধকধক করতে লাগলো। শেষ মুহূর্তে ভারী হয়ে এলো। মনে হচ্ছিল বুকের ভেতর কিছু একটা শক্ত করে চেপে বসেছে। চোখের সামনে শুধু সাজের ছোট্ট মুখটা ভেসে উঠছে, হাসি ভরা দুষ্টুমিতে ভরা সেই মুখ। এতটুকু একটা মেয়ে কোথায় যেতে পারে? ও তো এখন বিডিতেও আসতে পারবে না। এখানে কানাডা থেকে বিডি যাওয়া তো সম্ভব নয় এই অবস্থায়। এখন সে কি করবে? অপেক্ষা করা ছাড়া আর যে কোনো উপায় নেই। 10 বছর পর, 10 বছর, শব্দে মাত্র দুটো, কিন্তু সময়ের গায়ে লেগে আছে অসংখ্য ঋতু, অসংখ্য সকাল সন্ধ্যার স্মৃতি। কতগুলো দিন, কতগুলো সপ্তাহ, কতগুলো মাস গড়িয়ে গেছে তার আর হিসাব রাখে না আশা। বছরগুলো ধীরে ধীরে বারোর মতো হাত ফসকে গিয়েছে। প্রথম দিকে সে প্রতিটা দিন গুনত, প্রথম বছর, দ্বিতীয় বছর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গোনার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। সাজের আর খোঁজ মেলেনি। সে কি অবস্থায় আছে, কি করছে, কিছুই জানে না সে। এখনো আরশান কানাডাতে আছে, আর এক মাঝে 2বার বাংলাদেশে ফিরেছে আরশান। প্রতিবারই তার ভেতরে এক অদ্ভুত আশার আলো জ্বলে উঠত, হয়তো কোথাও পেয়ে যাবে, হয়তো সাজ আরশান ভাইয়া বলে দৌড়ে ওর কাছে আসবে। কিন্তু না, সাজ আর আসেনি। প্রতিবারই ফিরে এসেছে হতাশা নিয়ে। কানাডায় ফিরে গিয়ে প্রতিবারই সে নিজেকে প্রশ্ন করেছে সাজ কোথায় গেল, কোন শহরে, কার সঙ্গে। আরশান চেষ্টা করছে বোঝার, কিন্তু উত্তর মেলেনি। আর ভেতরে শূন্যতা জমে গেছে। কারো অদৃশ্য হাত তার বুকের ভেতর থেকে কিছু কেড়ে নিয়েছে, যার ফাঁকা জায়গা কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না। রাতগুলো সবচেয়ে বেশি কঠিন। কাজের ব্যস্ততা দিন তাকে কিছুটা ভুলিয়ে রাখে, কিন্তু রাত নামলেই মনে পড়ে যায়। আরশান মাঝে মাঝে নিজের জীবন নিয়েও অবাক হয়। এত বছর কেটে গেছে, অথচ এই একটা প্রশ্নের উত্তর সে এখনো পায়নি। সাজ কোথায় যেতে পারে? সে কি ভালো আছে? 10 বছরের ফাঁকে অনেক কিছুই বলতে গেছে পৃথিবী, শহর, মানুষ, কিন্তু বদলায়নি শুধু একটা জিনিস, সাজের জন্য আরশানের অপেক্ষা। সেই অপেক্ষা হয়তো এখন আর তেমন প্রকাশ্য নয়, কিন্তু তার ভেতরের গভীর এখনো জেগে আছে। ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বেজে উঠল অ্যালার্ম। ঘুম ঘুম চোখে হাত বাড়িয়ে অ্যালার্মটা বন্ধ করল আরশান। ঘড়ির কাঁটায় তখন ভোরের আলো ঠিক পুরোপুরি ছড়িয়ে পড়েনি, কিন্তু কানাডার বসন্তের সকাল ইতিমধ্যেই জানালার ফাঁক ঘুরে ঘরে ঢুকে পড়েছে। শূন্য নীরবতা পেল ঘরে, কিন্তু একবার জেগে গেলে আরশানকে বিছানায় রাখা কঠিন। সে ধীরে ধীরে উঠে বসল, কপালে হাত রেখে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। চোখের পাতা এখনো রাতের ঘুমে ভার, অথচ মাথার ভেতর এক অদ্ভুত শূন্যতা। মাঝে মাঝে ভোরবেলায় নীরবতার মধ্যেই তার মনে হয় জীবনটা অনেকগুলো ভাগে কেটে গেছে। পেছনেরটা, যেখানে ছিল উষ্ণতা, হাসি আর কিছু মুখ, আর এখনকারটা, যেখানে সে আছে একা কিন্তু নিজেকে ব্যস্ত রাখার কৌশল রপ্ত করেছে। একটা লম্বা শ্বাস নিয়ে বিছানা ছাড়ল সে। বাথরুমে গিয়ে মুখে ঠান্ডা পানি ছুঁয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই স্পোর্টস শু পরে বেরিয়ে পড়ল জগিংয়ের জন্য। ঘর থেকে বেরিয়ে আসতেই ঠান্ডা হাওয়ার সঙ্গে চেরি ব্লসমের সুগন্ধ তার নাকে এসে লাগলো। পুরো রাস্তার দুপাশ জুড়ে হালকা গোলাপি আর সাদা ফুলের মায়াবী ছায়া। চেরি ব্লসমের মৌসুম এখন কানাডায়। বাতাসে ভেসে বেড়াচ্ছে হালকা গোলাপি ও সাদা পাপড়ি। কিছু মাটিতে গড়িয়ে পড়ছে, কিছু তার কাঁধে এসে থামছে। জগিং ট্রাক দিয়ে দৌড়াতে দৌড়াতে হালকা উষ্ণ শ্বাসে ফুলের গন্ধে ভরে যাচ্ছে বুক। এই সময়টা আরশানের প্রিয়। ভোরের আলো, পাখির ডাগায়, চারপাশে নীরবতা, যেটা তার মনকে শান্ত করে। তবে কোথাও একটা অজানা শূন্যতাও থেকে যায়। এই দৃশ্যটাও সে অসম্পূর্ণ। জগিং শেষে বাড়ি ফিরে এলো সে। বাড়িটা নতুন। জায়রান আর নির্ভানের পাশে একটা সুন্দর ডুপ্লেক্স কিনেছে সে। 3 জনের একটা ভালো বিজনেসও আছে এখন। সেটার ম্যানেজমেন্টে ব্যস্ত থাকে সে। ভেতরে ঢুকে সরাসরি শাওয়ার নিল। শাওয়ার শেষে শরীরে শুধু সাদা টাওয়াল জড়ানো, পানি এখনো ফোঁটা ফোঁটা করে চুল থেকে গড়িয়ে পড়ছে। প্রশস্ত কাঁধ, দৃঢ় বুক আর পেটের সমানভাবে কেটে যাওয়া অ্যাপস। আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার চালানো। গরম বাতাসের ঝাপটায় চুলের ভেজা গন্ধ ছড়িয়ে পড়ল। টাওয়াল সরিয়ে কালো ট্রাউজার, সাদা টি শার্ট পরে নিচে নেমে এলো কিচেনে। ফ্রিজ খুলে কিছু ডিম আর সবজি বের করলো। প্যানে তেলের গন্ধ করতেই রান্নাঘর উষ্ণ হয়ে উঠল। অমলেট বানালো, টোস্টে মাখন মাখালো, আর নিজের জন্য 1 কাপ ব্ল্যাক কফি বানালো। একা থাকার অভ্যেসে এখন রান্নাটা সে বেশ ভালোই রপ্ত করে ফেলেছে।
খাওয়ার সময় একবার জানালার বাইরে তাকালো আরশান। চেরি ব্লসমের পাপড়ি তখনও বাতাসে নেচে নেচে পড়ছে। খাওয়া দাওয়া শেষে আবার উপরে গিয়ে পুরোপুরি রেডি হলো। সাদা শার্টের ওপর ব্ল্যাক স্যুট জ্যাকেট, বোতাম লাগাতে লাগাতে আয়নার সামনে দাঁড়ালো, কিন্তু বোতাম থামলো মাঝপথে। মনে হঠাৎ ভেসে উঠল, সাজ এখন নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। অবচেতনে মনে প্রশ্ন জাগল, দেখতে কেমন হয়েছে এখন? 10 বছর কেটে গেছে। তখন সে ছিল ছোট্ট এক মেয়ে, চোখের স্বপ্ন, ছোট্ট মুখে সরল হাসি। এখন হয়তো অনেক বড় হয়ে গেছে, অনেক পরিণত। আশানের হাত ধীরে ধীরে গাড়ির উচ্চতায় উঠল। এতটুকু? মনে মনে হাসল আশান, তারপর হাত গলার কাছে তুলল। না, হয়তো এতটা। শেষে বুক পর্যন্ত নামলো হাত। নাকি এতটা? এক মুহূর্ত থেমে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো আরশান। আয়নার ভেতরের মানুষটা গম্ভীর, কিন্তু চোখে এক অদ্ভুত কোমলতা ভাসছে। নিজের এই অদ্ভুত আচরণে সে হালকা হাসলো বটে, কিন্তু হাসির আড়ালে একটা গভীর কৌতূহল ঢোকালো। 10 বছর পর সাজ দেখতে কেমন হয়েছে, তার জীবন কেমন এখন? সে কি এখনো মনে রেখেছে তাকে? হয়তো রেখেছে, অথবা হয়তো না। গাড়ির চাবিটা হাতে নিয়ে দরজা লক করলো আরশান। গ্যারেজে ঢুকে কালো রঙের চকচকে গাড়ির দরজা খুলে বসে পড়ল সিটে। গাড়ি ধীরে ধীরে গ্যারেজ থেকে বের হয়ে মূল রাস্তায় উঠল। সামনের দিকে নির্ভানদের বাড়ির সামনে গাড়িটা থামালো সে। তারপর গাড়ির গ্লাস নামিয়ে দিল। সামনে তাকিয়ে দেখলো দরজা ফট করে খুলে গেছে। নির্ভানের মা হাতে একখানা জুতা নিয়ে নির্ভানদের পেছনে তেড়ে আসছে। নির্ভানের হাতে তখনও আধ খাওয়া পাউরুটি, মুখে অপরাধীর মতো ভয়াক্ত চাহনি, আর পা তো বিদ্যুৎ গতিতে চলছে। নির্ভান দৌড়ে সরাসরি আরশানের গাড়ির দিকে এলো। এখন এটাই তার নিরাপদ আশ্রয়। দরজা খুলে এক লাফে বসে পড়ে সিটে। হাঁপাতে হাঁপাতে বলল, তাড়াতাড়ি চল। জাইরান আসবে, ওর জন্য অপেক্ষা করবি না? নির্ভান পেছনে তাকিয়ে নিশ্চিত করল যে তার মা এখনো বাইরে দাঁড়িয়ে কড়া চোখে তাকিয়ে আছেন। তারপর সে গম্ভীর মুখে বলল, আরে, ও পরে আসবে না, আগে আমার জীবন বাঁচানো ফরজ। তুই তাড়াতাড়ি চল। আরশান হাসি চেপে গিয়ার বদলালো। সকালের নরম আলো ঘরের ভেতর ঢুকে পড়ছিল পাতলা সাদা পর্দা ভেদ করে। টেবিলের উপরে রাখা অ্যালার্ম ঘড়িটা হঠাৎ কর্কশ শব্দে বেজে উঠল। ঘুম ঘুম চোখে এলিশা হাত বাড়িয়ে অ্যালার্ম বন্ধ করল। চোখ কচলাতে কচলাতে আবার নরম চাদরের ভেতরে গুটি সুটি মেরে শুয়ে পড়ল। মাথার ভেতর ভাবনা, আরো 5 মিনিট ঘুমাই, তারপর উঠব। কিন্তু 5 মিনিট মুহূর্তে 1 ঘন্টায় বদলে গেল। দ্বিতীয়বার চোখ খুলতে সে হক চোখে উঠে বসল। দেয়াল ঘড়ির কাঁটা দেখে বুক ধপ করে উঠল। দেরি হয়ে গেছে। ফটাফট চাদর সরিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। পা টেনে টেনে বাথরুমে গিয়ে ঠান্ডা পানিতে মুখ ধুতে ধুতে মনে মনে নিজেকেই বকতে লাগলো। তুই কোনোদিন সময় মতো উঠবি না, এটা নিশ্চিত। ফ্রেশ হয়ে এসে জানালার কাছে দাঁড়ালো। ওর কাঠবিড়াল ছোট্ট বাদামি রঙের, নাম নুটি, বারান্দার রেলিংয়ে বসে লেজ দুলিয়ে তাকিয়ে আছে। এরিশা হাত বাড়িয়ে নুটির মাথায় আলতো করে হাত বলিয়ে দিল। নুটি কিচকিচ করে যেন অভিমান চালালো। এত দেরি করে উঠলি? এরিশা নিচে নামতেই বসার ঘরের সোফায় বসে থাকা পরিচিত এক মুখ চোখে পড়ল। নীরব, এরিশার মামাতো বোন। তবে সম্পর্কটা এখন অনেক গভীর, আপন বোনের মতো। গায়ের উপর হালকা নীল রঙের শাল জড়িয়ে বসে আছে, হাতে চায়ের কাপ। এসে গেছে সুন্নি। এলিশা ভেংচি কাটলো। নীরব তাকিয়ে বলল, ভেংচি কাটিস না, বুঝবি পরে। এলিশা কাঁধ ঝাঁকিয়ে রান্নাঘরের দিকে চিৎকার করলো। মা, আমি যাচ্ছি। তখন রান্নাঘর থেকে বেরিয়ে এলেন সোফি, হাতে সদ্য বানানো গরম গরম স্যান্ডউইচের প্লেট, চোখে মুখে উঠবে। খেয়ে যাবে তো? এলিশা তাড়াহুড়ো করে মাথা নাড়ল। খেতে পারবো না মা, দেরি হয়ে যাবে ভার্সিটি যেতে। কিন্তু সোফি কি আর এত সহজে ছাড়বেন? মুখে গাম্ভীর্য এনে বললেন, না 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 না, কিছু না খেয়ে বের হতে দেব না। সকালবেলা খালি পেটে রাস্তায় বের হওয়া ভালো না। এলিশা নিরুপায় হয়ে সোফায় ধারে বসে তাড়াতাড়ি স্যান্ডউইচ মুখে করে নিল। চোখে মুখে স্পষ্ট বিরক্তি, তবুও মায়ের তৃপ্তি মেয়েকে অন্তত কিছু খাইয়ে বের করতে পারেন। বাড়ির বাইরে বের হয়ে এলিশা দেখলো গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সামির, মীরাবের বড় ভাই। এক হাতে গাড়ির চাবি ঘোরাচ্ছে, চোখে সানগ্লাস। এলিশা দৌড়ে গিয়ে বলল, তাড়াতাড়ি চল ভাইয়া, অনেক লেট হয়ে গেছে।
সামির ভ্রু উঁচু করে বলল। তুই প্রতিদিনই দেরি করিস, নতুন কিছু না। এলিশা ঠোঁট বাঁকিয়ে জবাব দিল। কি করব, ঘুম যে আমাকে ছাড়ে না। সামির হেসে মাথা নাড়ল, গাড়ির দরজা খুলে দিল। দুজনেই গাড়িতে উঠে পড়ল। লাইব্রেরির ভেতর নীরবতা, কেবল পাতাগুলো উল্টানোর মৃদু শব্দ, মৃদু গুঞ্জন শোনা যাচ্ছিল। বড় বড় বইয়ের তাকগুলো চারপাশে ঘিরে রেখেছে, আর কোণের জানালা দিয়ে ঢুকে আসা রোদের আলো ধুলো কণাগুলোকে ঝিলমিল করা ছিল। এলিশা কোণের টেবিলে বসেছিল, সামনে একটা বই খোলা, কিন্তু চোখ বইয়ের অক্ষরে নয়, মনের ভেতরে আরেকটা গল্প চলছিল। হঠাৎ সে মাথা নিচু করে লাজুক হাসি দিয়ে ফিস ফিস করে বলল, যে লড়কা, হায় আল্লাহ। বলি দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলল সে, যেন নিজের গাল লাল হয়ে যাওয়া কেউ দেখতে না পায়। তার পাশে বসে থাকা মেহুল সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে তাকালো। এত শরম পাচ্ছিস কেন তুই? আরশাদ ভাই কি স্বপ্নে তোকে কিস করেছে? এলিশা গলা নামিয়ে বলল। মেহুল, তোর উল্টাপাল্টা ভাবনা বাদ দে প্লিজ। মেহুল একটু হেসে চেয়ারে হেলান দিল। উল্টাপাল্টা ভাবনা নাকি? তাহলে তুই এভাবে লাল নীল হয়ে যাচ্ছিস কেন? বই পড়েছিস নাকি দিবার স্বপ্ন দেখেছিস? এলিশা হালকা চেপে রাখা হাসি নিয়ে চোখ নামিয়ে বলল, আরশুলা সরি, আরশান ভাইয়ার কথা ভাবলেই আমার গাল লাল হয়ে যায়। আমি কি করব? মেহুল ঠোঁট কামড়ে হাসি চেপে রাখলো। এলিশা, তুই কি একটু বেশি করছিস না? এলিশা একদম গম্ভীর ভঙ্গিতে মাথা নেড়ে বলল, না রে, সত্যি বলছি। মেহুল কপাল কুঁচকে আরো কৌতূহলী হলো। তা আজকে স্বপ্নে কি দেখেছিস? এলিশা তার কথা কেটে দিয়ে হঠাৎ ফিসফিস করে বলল, জানিস, উনি আমাকে চড় মেরেছে। মেহুল বিস্মিত হয়ে চেয়ারের সামনে ঝুঁকল। কি? হ্যাঁ, সম্ভবত আমাদের প্রথম দেখাই উনি আমাকে চড় মারবেন। মেহুল এক মুহূর্ত থমকে থেকে হেসে বলল, ভালো করে স্কিন কেয়ার করিস, জ্বরের দাগটা যেন আমি দেখতে পাই। এলিশা মেহুলের দিকে তাকিয়ে এমনভাবে মুখ বাঁকালো যেন চরের চেয়ে এই কথাটাই বেশি কষ্ট দিয়েছে। তুই আমার বন্ধু না। মেহুল হেসে বই বন্ধ করে বলল, আচ্ছা আচ্ছা, রাগ করিস না, আর বলবো না। এলিশা মুচকি হেসে আবার বইয়ের দিকে তাকালো, কিন্তু পাতার অক্ষরগুলো এবারও ঝাপসা হয়ে গেল। মনের ভেতর তখনও আরশানের ঝাপসা মুখ ভাসছে। চোখের পাতা ভারী হয়ে গেল। তারপরে মনটা অদ্ভুতভাবে ভার হয়ে গেল তার। 10 বছর, হ্যাঁ, পুরো 10 বছর ধরে সে আরশানকে চোখে দেখেনি। সময়টা এত লম্বা হয়ে গেছে যে তার মুখটা এখনো মনে পড়ার কথা নয়। তবুও কোথাও একটা অস্পষ্ট অবয়ব রয়ে গেছে। যতই চেষ্টা করবি স্পষ্ট করে মনে করতে চাইলেও আরশানের মুখটা ছবির মতো পরিষ্কার হয় না। সব ধোয়ার মধ্যে মিলিয়ে যায়। কিন্তু একটা জিনিস আজও হারায়নি, চেইন, যেটা আরশান তাকে দিয়েছিল অনেক বছর আগে। চেইনটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে অনুভব করার সময় যতই কেটে যাক না কেন, কিছু স্মৃতি হৃদয়ের ভেতর ঠিকই জায়গা করে নেয়। আরশানের দেওয়া এই ছোট্ট উপহারটাই তার কাছে সেই অদেখা ভুলে যাওয়া মুখের সঙ্গে একমাত্র টিকে থাকা সেতু। লাইব্রেরির ভেতরে দুপুরে নীরবতা। জানালা দিয়ে ছড়িয়ে পড়া রোদ এক একটা বইয়ের মলাটে সোনালি আভা ফেলেছে। সেলফের গায়ে গায়ে সাজানো মোটা পাতলা রঙিন ফ্যাকাশে কত বই, কোনোটা যে 100 বছরের পুরনো, কোনোটা আবার একেবারে নতুন। এই নীরবতার মাঝে মেহুলের চোখে পড়ে এক কোণে দাঁড়িয়ে এলিশা কি যেন করছে। এই মেয়ে এত মন দিয়ে সেলফের সামনে দাঁড়িয়ে হাত নাচাচ্ছে যে, মনে হচ্ছে বইয়ের সাথেই কথা বলছে। মেহুল ভ্রু কুঁচকাল, ধীরে ধীরে এগিয়ে গিয়ে কড়া গলায় বলল, এই তুই কি করছিস? এলিশা হঠাৎ ঘুরে তাকালো, চোখে দুষ্টুমির ঝিলিক। আমি দেখছি আরশান ভাইয়া কতটুকু লম্বা হয়েছে। এই কথা বলে সে এক হাত মাথার ওপরে তুলল। এতটুকু? মুহূর্তের মধ্যেই তার মুখে এক চিলতে হাসি ফুটল। তারপর আবার সে হাতটা আরো উঁচু করল, গলা টেনে বলল, না, এর চেয়ে আরেকটু, এতটুকু। মেহুলের ধৈর্য ফুরিয়ে গেল, তার কণ্ঠে বিরক্তি ভরে উঠল। তোর এসব বন্ধ কর এলি। এলিশা বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে উল্টো শেলফের ওপর ঠেস দিয়ে বলল, আমাকে কি ওনার সাথে মানাবে? মেহুল অবাক হয়ে বলল, এসব কি কথা বলছিস? কেন মানাবে না?
পরীর মতো মেয়েটা এত লক্ষ্মী মেয়ে, আর তুই বলছিস মানাবে না? আর এসব কথা বলবি না, বলে দিলাম। এলিশা মাথা নাড়ল। মেহুল বলল, আচ্ছা চল এবার বেরিয়ে যাই, অনেক বইয়ের আচ্ছা চল এবার বেরিয়ে যাই, অনেক বইয়ের গন্ধ খেয়ে ফুসফুস ভারী হয়ে যাচ্ছে। এলিশা হেসে মাথা নেড়ে বলল, চল। দুজনেই ধীরে ধীরে লাইব্রেরির শান্ত পরিবেশ পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। চোখ কুচকে কয়েক পা হাঁটতেই সামনে খোলা মাঠটা দেখা গেল। হালকা বাতাস বইছে, কিন্তু মাঠের মাঝখানে শান্তি লেশ মাত্র নেই। কারণ ওদের ক্লাসমেট এরিক এক ছেলেকে ধরে ধাক্কা দিচ্ছে, আর ছেলেটা বাঁচার জন্য হাত তুলে কিছু বলার চেষ্টা করছে। এরিকের চোখ মুখ লাল, শার্টের কলার টেনে ধরা, আর মুখে সেই চেনার আগে ভাব। তার কাছে সে যা করেছে সেটাই যেন একমাত্র সঠিক কাজ। মেহুল এক মুহূর্ত দাঁড়িয়ে দেখে ভ্রু উঁচু করল, তারপর হালকা গলায় বলল, হাফ লেডিসটার আসলে মাথার তাড়ি ছেঁড়া। মেহুলের কথা এলিশা মুখ টিপে হাসল। এরিক অবশ্য এদের উপস্থিতি খেয়ালই করল না। সে পুরো মনোযোগ দিয়ে ছেলেটাকে নিজের বক্তব্য বোঝানোর চেষ্টা করছে। তখন হঠাৎ একটা ছেলে আসতো এলিশার কাছে। ছেলেটা হাতে ভাঁজ করা কাগজ, কথা না বাড়িয়ে সে কাগজটা এগিয়ে দিল। এলিশা ভ্রু কুচকে কাগজটা হাতে নিল। এগুলো মানে কি? কে দিয়েছে? ছেলেটা কোনো কথা না বলে হাত তুলে ইশারা করল। সামনের দিকে দাঁড়িয়ে থাকা এক ছেলেকে দেখিয়ে দিল। এলিশা চোখ সরু করে তাকালো। ওই ছেলেটা একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি কেমন লাজুক। এলিশা বিরক্ত মুখে নিঃশ্বাস ছাড়ল। আবার এই ছেলেটা। মেহুল তখনই এগিয়ে এসে এলিশার হাত থেকে কাগজটা টেনে নিল। আই হাফ লেডিস টু কি দিল? নতুন মার্কেটিং নাকি? এলিশা কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি কি জানি, তুই খুলে দেখ। মেহুল হাসি চেপে কাগজটা খুলে পড়া শুরু করলো। তুমি আমি মিললে হব ঝালমুড়ি, তুমি না বললে আমি খাবো গরুর ভুড়ি, তুমি আমার চায়ের বিস্কিট, না বললে করব হার্ট ব্রেকের শ্যুট, তুমি যদি বলো হ্যাঁ আমি দেবো মিষ্টি, না বললে আমি হব দুঃখের ফটোকপি। শেষ লাইন পড়া শেষ হতেই মেহুল পেট ধরে হেসে উঠল। সিরিয়াসলি, এটা লাভ লেটার? কবি সাহেবের তো ডাব্বা ছাপানো দরকার। এলিশা এক হাতে কপাল চাপড়ে বিরক্ত স্বরে বলল, হায় আল্লাহ, এগুলো কি কোনোদিন বন্ধ হবে না? ওরা হাসতে হাসতে আর ল্যাটার নিয়ে মজা করতে করতে মাঠের পাশে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল। কয়েক কদম যাওয়ার পরই এলিশার চোখে পড়ল গেটের বাইরে গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সামির। মেহুল ও সামিরকে দেখে মুখ বাঁকালো। নে, শুধু এই বান্দারই আসার বাকি ছিল। এলিশা গভীর নিঃশ্বাস ফেলল, চোখ সরু করে বলল, আজকে আমি যাব না। মেহুল ভ্রু তুলল। কেন? ভাইয়া তো প্রতিদিন তোকে নিয়ে যায়। এলিশা চটপট ফিস করে বলল, চল কোথাও ঘুরে আসি, আজকে যেতে ইচ্ছে করছে না। মেহুল অবাক হয়ে বলল, তুই কি পাগল নাকি? তোর মা যদি পরে জানতে পারে? এলিশা দুষ্টু হাসি দিয়ে তার হাত ধরল। তখন সামলাবো, তুই এখন চুপ করে আমার সাথে আয়। ওরা দুজনেই চারপাশে তাকিয়ে নিল। সামির ফোনে এতটাই ডুবে যে ওদের দিকে নজরই পড়ল না। এই সুযোগে এলিশা মেহুলকে টেনে একপাশে সরু গড়ি দিয়ে হাঁটা দিল। পেছন ফিরে একবার দেখলো সামির এখনো গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। কিছু বুঝতেই পারল না ওরা যে উধাও হয়ে গেছে। গড়ি দিয়ে বেরিয়ে কিছু দূর হাঁটতেই দুজন এসে পড়ল চেরি ব্লসমের পথের কাছে। হালকা গোলাপি আর সাদা রঙের ফুলগুলো যেন আকাশ থেকে মেঘের টুকরো নেমে এসেছে। গাছের ডালে ডালে ঝুলে আছে অসংখ্য নরম পাপড়ি। বাতাস বললেই পাপড়িগুলো আলতো করে ঝরে পড়ছে। মেহুল ক্যামেরা বের করে একের পর এক ছবি তুলতে লাগলো, আর এলিশা মাথা উঁচু করে আকাশ ছোঁয়া ফুলের দিকে তাকিয়ে রইল। দুজনে একটু হাসি ঠাট্টা করে, ফুলের নিচে হাঁটাহাঁটি করল, কিছু সেলফিও তুলল। কিছুক্ষণ পর মেহুল ফোনে একটা কল পেল। আমি যাচ্ছি, ফোন এসেছে, তুই চলে যাস। এলিশা হেসে মাথা নেড়ে বলল, যা, আমি তাহলে বাসে করেই বাড়ি চলে যাব।
মেহুল বিদায় জানিয়ে চলে গেল, আর এলিশা একা দাঁড়িয়ে থাকলো চেরি ব্লসমের পথে। কয়েক মুহূর্ত চুপচাপ বাতাসে ভেসে আসা ফুলের গন্ধ উপভোগ করো। তারপর ধীরে ধীরে বাস স্ট্যান্ডের দিকে হাঁটা শুরু করো। হঠাৎ দূরে চোখে পড়লো বাসটা চলে যাচ্ছে তো। না না না, এভাবে মিস করা যাবে না। এলিসা হাঁটার গতি বাড়িয়ে দিল, কিন্তু কিছু দূর যেতেই বুঝলো হাঁটা দিয়ে আর হবে না, পুরো দৌড়াতে হবে। দৌড় শুরু করতেই ঠান্ডা বাতাসে চুল উড়িয়ে দিল। তার চুল পুরোপুরি কালো নয়, সূর্যের আলোয় কিছুটা লালচে আভা বেরিয়ে আসে। দৌড়ানোর কারণে গাল লাল হয়ে উঠেছে, নিঃশ্বাস দ্রুত উঠছে নামছে। ওরে হতচ্ছাড়া, আমারে নিয়া যাবে। এলিশা চিৎকার করে বলল। এই বিদেশের মাটিতে বাংলার শব্দ হঠাৎ কানে ধাক্কা দিল বাসের ভেতরে দাঁড়িয়ে থাকা আরশানের। সে মাথা ঘুরিয়ে তাকালো, কাঁচের জানালার ওপারে দেখলো একটা মেয়ে হুড়মুড়িয়ে দৌড়ে আসছে। তার চুল বাতাসে উঠছে, কোটের ফাঁক দিয়ে স্কার্ফ দেখা যাচ্ছে। তুলতুলে গাল দুটো কেমন লাল হয়ে গেছে, ঠোঁট কামড়ে যেন হাওয়া গিলতে গিলতে এগিয়ে আসছে। দরজাটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু আরশান দ্রুত উঠে দাঁড়ালো, এক হাত দিয়ে দরজার পাশে ধরে রাখলো, আর অন্য হাতটা সামনে বাড়িয়ে বলল, হাতটা ধরো। এলিশা এক মুহূর্তের জন্য থমকে গেল। চোখে সেই হাতটা ধরা পড়তেই বুকের ভেতর অদ্ভুত এক স্বস্তি নেমে এলো। কারো অপরিচিত হলেও সেই মুহূর্তে তার মনে ভরসা এলো। অপরিচিত এক ছেলে এমনভাবে ধরছে যেন সে এক মুহূর্তের জন্য হাত ফসকে যাবে না। এলিশা ছেলেটার গা হাত ধরল, ঠান্ডায় জমে যাওয়া আঙুরে হালকা উষ্ণতা পেল। আরশান এক টানে তাকে ভেতরে টেনে নিল। দরজাটা তাদের পেছনে ঠাস করে বন্ধ হয়ে গেল। এলিশা নিঃশ্বাস নিতে নিতে তাকালো সামনের ছেলেটার দিকে। গভীর চোয়াল বাদামি চোখগুলো কেমন শান্ত। থ্যাঙ্কস। নিঃশ্বাস সামনে এলিশা বলল। আরশান কিছু বলল না, শুধু স্থিরভাবে দাঁড়িয়ে রইল। চোখে কোনো বিরক্তি নেই, আবার উষ্ণতাও নেই, শুধু মুখে এক অদ্ভুত গম্ভীর ভাব। এলিশা বুঝে উঠতে পারল না ছেলেটা রাগী নাকি চুপচাপ স্বভাবের। মুহূর্তে দ্বিধায় মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকালো। বাসের ভেতরটা শান্ত, কোথাও মোবাইলের আলো, কেউ বা হেডফোন কানে দিয়ে জানালা দিয়ে তাকিয়ে আছে, আবার কেউ গভীর ঘুমে হেলান দিয়ে বসে আছে সিটে। জানালার বাইরে ঝাপসা আলোয় ভেসে যাচ্ছে বড় বড় বিল্ডিং আর গাড়ির ভিড়। সাজ আর আরশান দুজনেই দাঁড়িয়ে আছে। তখন হঠাৎই সামনে থেকে ধাক্কা লাগে। ভিড়ের চাপে সাজ পুরোপুরি ভারসাম্য হারিয়ে সরাসরি গিয়ে পড়ল আরশানের বুকের ওপর। সাজের চুলের ঘ্রাণে এক ঝটকায় ভরে উঠল আরশানের নিঃশ্বাস। সাজও চমকে উঠল, নিজের অবস্থাটা বুঝে দ্রুত সরে দাঁড়ালো। আরশানের ভ্রু কুঁচকে গেল, মুখে স্পষ্ট বিরক্তি ফুটে উঠল। সাজ মন্থিত দৃষ্টিতে তাকালো ওর দিকে। আরশানের বুকের সাদা শার্টে লালচে দাগ লেগে আছে। কাছে তাকিয়ে বুঝলো ওটা আসলে তার লিপস্টিকের দাগ। সাজের বুক ধরফর করতে লাগলো। লজ্জা, অস্বস্তি আর অপরাধ বোধ মিলে কি করবে বুঝে উঠতে পারল না। দ্রুত নিজের ব্যাগ থেকে একটা ছোট রুমাল বের করল। সরি, আমি ইচ্ছে করে করিনি। সে কাপা হাতে রুমাল দিয়ে শার্টটা মুছতে গেল, কিন্তু মুহূর্তেই আরশানের শক্ত হাত তার কবজি চেপে ধরল। গলায় বিরক্তি ভরা কণ্ঠ ভেসে এলো, লাগবে না। সাজ হক চুকিয়ে গেল, তার চোখে আতঙ্কের ছায়া ফুটে উঠল। বিশ্বাস করুন, আমি সত্যি ইচ্ছে করে করিনি। আরশানের ঠোঁট শক্ত হয়ে গেল। মাথার ভেতর বারবার একটাই কথা বাজছিল, কেন যে আজকে এই বাসে উঠতে এলো। বললাম না লাগবে না। সাজ নিঃশব্দে হাত সরিয়ে নিল, মুখটা লাল হয়ে উঠল লজ্জার অস্বস্তিতে। বাস তখনও তার নিয়মিত চলছিল, কিন্তু দুজনের মাঝের নীরবতা আরও ভারী হয়ে উঠল। সাজ মাথা নিচু করে রুমালটা আবার ব্যাগে ভাঁজ করে রাখল। বাইরে তাকানোর চেষ্টা করল, কিন্তু নিজের মনের ভেতরের অস্থিরতা আড়াল করতে পারছিল না। আরশান তখন ফোন বের করে দ্রুত একটা মেসেজ টাইপ করল, তারপর বিরক্ত মুখে ফোনটা পকেটে ঢুকিয়ে দিল। উপরের হ্যান্ডেল ধরতে হাত বাড়ালো, ঠিক তখন বাসটা হঠাৎ একটা বড় ঝাঁকুনি খেল। ভিড়ের চাপে সে ভারসাম্য হারিয়ে তার হাত গিয়ে লাগলো সোজা সাজের ঘাড়ে। ঠাস করে হালকা শব্দ হলো। সাজ হতভম্ব হয়ে তাকিয়ে রইল, চোখ মুখে বিস্ময় আর অস্বস্তি। আপনি আমাকে চড় মারলেন? কথাটা শোনার পর চারপাশে যাত্রীরা একসাথে ঘুরে তাকালো।
কানে কানে গুঞ্জন ছড়িয়ে পড়ল। দুজন লোক দাঁড়িয়ে এগিয়ে এলো আরশানের দিকে। একজন গম্ভীর মুখে বলল, তুই মেয়েটাকে মারলি কেন? শরীরে এত তেজ? আরেকজনও চোখ রাঙানো। আরশান হালকা চোখ কুঁচকে তাদের দিকে তাকালো, মুখে বিরক্তি ফুটে উঠল। আমি মারিনি, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। কিন্তু তাতে কি? আশেপাশের কয়েকজন আবার হাসাহাসি শুরু করলো। পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠছে। মানুষজন ফিসফিস করছে, কেউ আবার মোবাইল তুলে ভিডিও করতে চাইছে। আরশান গভীর একটা নিঃশ্বাস ফেলল। মনে মনে নিজেকেই দোষ দিল, কেন যে আজ পাবলিক বাসে উঠতে হলো। একটা পর একটা ঝামেলাই হচ্ছে। যদি আগে জানতো এমন ঝামেলা হবে তাহলে হাঁটতেও রাজি ছিল। তারপর ঠান্ডা স্বরে বলল, আমার গার্লফ্রেন্ডকে আমি কি করব না ওটা তোকে বলে করতে হবে? তখন সবাই একসাথে তাকালো সাজের দিকে। যে ছেলেটা একটু আগে ঝাঁপিয়ে পড়েছিল সে চোখ কুঁচকে বলল, গার্লফ্রেন্ড? আরশান ঠোঁটে হালকা বাঁকা হাসি ফুটিয়ে তার শার্টের বুকের দিকটা দেখালো। সাদা কাপড়ে স্পষ্ট লিপস্টিকে দাগ। প্রমাণ চাইলে দেখ। সাজ স্তব্ধ হয়ে গেল, বিস্ময়ে চোখ দুটো গোল হয়ে গেল। বলে কে এলো? গার্লফ্রেন্ড? ওকে গার্লফ্রেন্ড বানিয়ে ফেললো? সে তো জীবনেও কোনো দিনও এই লোকটাকে দেখেনি। কি অবলীলা, কি দৃঢ়তার সাথে লোকটা বলে দিল সে নাকি তার গার্লফ্রেন্ড। সে কিছুতেই বুঝতে পারছিল না এই লোকটা কতটা ঠান্ডা মাথায় মুহূর্তেই পরিস্থিতি নিজের পক্ষে ঘুরিয়ে দিল। সাজ দাঁতে দাঁত চেপে বলল, আপনি মিথ্যে বললেন কেন? আরশান এবার সাজের দিকে তাকালো। রাগে মুখটা ফুরে আছে সাজে। সে সামান্য ঝুঁকে এলো, এতটা কাছে যে সাজের কানে গরম নিঃশ্বাস এসে লাগলো। তোমার জন্য আমি ঝামেলায় পড়ব সেটাকে আমি বসে বসে দেখব? ভুলে যেও না, এটা তোমার জন্যই হয়েছে। তাই চুপচাপ মেনে নাও, না হলে সোজা এখান থেকে ফেলে দেব। মাইন্ড ইট। সাজ বিড়বিড় করে বলল, নির্লজ্জ লোক। রাগে ফুসতে ফুসতে সাজ তাকিয়ে রইল ওর দিকে। বুকের ভেতরটা দপদপ করছে। মনে হচ্ছিল যদি পারতো এখানে এই মানুষটার মুখে চর কষাতো। তখন বাসটা হালকা ব্রেক কষতেই থামলো। মুহূর্তের মধ্যেই যাত্রীরা ধাক্কাধাক্কি করে নামতে শুরু করলো। সাজ দ্রুত ভিড় ঠেলে নেমে গেল। তার ভ্রু কুঁচকে আছে, চোখে এখনো রাগ জমে আছে। ঠোঁট কামড়ে হাঁটতে হাঁটতে সে নিজের পথে চলে গেল। আরশানও নামলো, কিন্তু ওর ভঙ্গিতে সেই আগের মতোই নির্বিকার ভাব। সামনের দিকে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। একবারে চোখ ঘুরিয়ে দেখলো না আশেপাশে কে আছে। দুজন দুদিকে এগিয়ে গেল। সাজ ডানে মোড় নিল, আরশান বাঁ দিকে। পেছনে ফিরে কেউ কাউকে আর দেখলো না। আরশান বিরক্ত মুখে অফিসে ঢুকলো। জরুরি একটা ফাইল ও ঘরের থেকে গিয়েছিল, সেটাই আনতে গিয়ে বাসে উঠতে বাধ্য হয়েছিল। অথচ বাসের সেই ঘটনাটা তার মেজাজ আরও খারাপ করে দিল। অফিসের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলো নির্ভান আর জাইরান দুজন আরাম করে বসে আছে। টেবিলে কফি, ল্যাপটপ খোলা। নির্ভান আরশানের দিকে চোখ কুচকে ওর শার্টের দিকে তাকালো। ওহ শালা, তুই তলে তলে টেম্পু চালাস অথচ আমাদের কিছু বলিস না? আরশান চোখ ঘোরালো, বিরক্ত হয়ে বলল, চুপ করো তো, মাথা খারাপ করিস না। জাইরান শার্টের বুকের দিকে আঙুল দেখিয়ে বলল, এই দাগটা কি রে শান? বলে আছিস কেন? কার সাথে প্রেম করছিস? বল, আমরা কিন্তু তোর পুরনো বন্ধু। লোকনো প্রেমের গল্প জানার অধিকার আমাদের আছে। আরশান কফি কাপে চোখ রাখলো। ঠোঁটে এক চিলতে বিরক্তি মেশানো হাসি এঁকে ধীরে বলল, যদি প্রেমই করতাম এতদিনে 2 বাচ্চার বাপ হয়ে যেতাম। নির্ভান আর জাইরান দুজনেই একসাথে হেসে উঠল। মিথ্যে বলিস না শান, ওই লিপস্টিকের দাগটা কিভাবে এলো তাহলে? আরশান ঠোঁট কামড়ে চুপ রইল কিছুক্ষণ। মনে পড়ল বাসের সেই মেয়েটার মুখ, তার চোখের রাগ, ঠোঁটে চাপা প্রতিবাদ। মুহূর্তের জন্য মুখটা ভেসে উঠতেই মাথা আরো গরম হয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল, আজব একটা ঝামেলায় পড়েছিলাম, ব্যাস। জাইরান ভ্রু তুলল। ঝামেলা মানে? মেয়ে জড়িত? আরশান কটমট করে তাকালো ওদের দিকে। একটা দাগ দেখেই এত তদন্ত শুরু করছিস কেন? আরশান বিরক্ত মুখে চেয়ার টেনে বসল।
ল্যাপটপের দিকে চোখ রাখলেও মাথার ভেতর তখনও ঘুরপাক খাচ্ছে বাসের ঝামেলাটা। শার্টের বুকের কাছে দাগটা আরো অস্থির করে তুলছে। নির্বাণ আবার পাশ থেকে খোঁচা দিল। শান, এত সিরিয়াস কেন? আরশান চোখ পাকালো, কফির কাপটা জোরে টেবিলে নামিয়ে রেখে বলল, আমাকে একটা শার্ট এনে দে, আমার জন্য হয়তো মিটিংটা দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। জাইরান চেয়ারে হেলান দিয়ে হেসে উঠল। ওরে বাবা, তোর এত তাড়াহুড়া, দাগটা ঢাকতেই নাকি এত চিন্তা? আরশান দাঁড়িয়ে গেল, এবার কণ্ঠ ধৈর্যহীনতায় স্পষ্ট। জাইরান, আমি সিরিয়াস, আমার কেবিন থেকে নতুন একটা শার্ট এনে দে। এই অবস্থায় আমি ক্লায়েন্ট মিটিংয়ে যেতে পারবো না। এখন বুঝি কেবিন থেকে শার্ট এনে উদ্ধার করতে হবে? আরশান গম্ভীর চোখে তাকালো, তার দৃষ্টি তীক্ষ্ণ যে মুহূর্তেই চুপ হয়ে গেল। জাইরান এবার শান্ত গলায় বলল, ঠিক আছে, তোর কেবিনে গিয়ে শার্ট নিয়ে আসছি। কিন্তু শান, সিরিয়াসলি বলতো, ব্যাপারটা আসলে কি? বলেছি তো, একটা ঝামেলা হয়েছে, ব্যাস, বাড়তি কিছু না। নির্বাণ তখন বলল, হ্যাঁ, তুই ভুলে গেছিস মনে হয়, ওর বেবি বউ আছে তো। নির্বাণের কথা শুনে আরশানের হাত একদম থেমে গেল। তার বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে উঠল। চোখের সামনে ভেসে উঠল ছোট্ট একটা মুখ। এখন কেমন আছে? চোখ নামিয়ে বড় কাচের গ্লাসের দিকে তাকিয়ে রইল আরশান। গ্লাসের স্বচ্ছ জলে নিজের মুখের ক্লান্ত প্রতিচ্ছবি দেখত। ঠোঁট নড়ল আস্তে আস্তে। ওকে স্পর্শের চাইতে এক নজর দেখার তৃষ্ণাই আমার মন বেশি ব্যাকুল করে তোলে। অফিসের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। নির্বাণ আর জাইরান দুজনেই একে অপরের দিকে তাকালো। আরশানের চোখে সেই গভীর শূন্যতা ওরা নতুন নয়, অনেকবারই দেখেছে। জাইরান মৃদু গলায় বলল, কেন বলতে গেলি? জানিসই তো, এটা ভাবতে গেলেই ওর মুড অফ করে থাকে। পরিস্থিতি হালকা করতে জাইরান কাঁধে হাত রেখে বলল, চল শান, মিটিংটা শেষ করতে হবে, ক্লায়েন্ট অপেক্ষা করছে। আরশান ধীরে নিঃশ্বাস ফেলল। চলো। সাজ রাস্তা ধরে হাঁটছে। বাস থেকে নামার পর মন খারাপটা কেটে যায়নি, তাই চোখে মুখে এখনো অস্থিরতা। হঠাৎ সামনের খোলা জায়গাটা কয়েকটা ছোট বাচ্চাকে খেলতে দেখে থেমে গেল। বাচ্চারা গোল হয়ে বসে মার্বেল খেলছে, কেউ আবার লাফঝাপ করছে। সাজ হালকা হাসল, কিছুক্ষণ তাদের সাথে সেও খেলা করল। হাসতে হাসতে নিজের অজান্তেই মনটা হালকা হয়ে গেল। সময় কখন কেটে গেল টেরও পেল না। দুপুর গড়িয়ে বিকেল নামতে শুরু করেছে। চারপাশে আলো আঁধারির খেলা। তখন ফোনটা হাতে নিয়ে অন করতেই দেখলো অসংখ্য মিসড কল। আগেই ফোনটা অফ করে রেখেছিল সে। এতগুলো মিসড কল দেখে সাজের বুক ধক করে উঠল। তাড়াতাড়ি আগে ফোন দিল বাড়িতে। ওপাশ থেকে সফির তীক্ষ্ণ উৎকণ্ঠিত গলা এলো, কোথায় আছিস এলিশা? স্বামীর তোকে ভার্সিটি পাইনি, কোথায় গেলি? সাজ হক চকিয়ে গেল। মিথ্যা বলার মতো অবস্থা নেই। হালকা গলায় উত্তর দিল, আমি আসছি মা। তাড়াতাড়ি আয়, স্বামীর এখন পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশন কেন? তোকে খুঁজতে গিয়ে তখন একটা ছেলের সাথে ঝগড়া লেগে গেছে, সাথে আবার মিরারের পেরেন্টসের জাইরান আর তার বন্ধুরাও আছে। সাজ কেঁপে উঠল। কি এত কিছু ঘটে গেছে এই অল্প সময়ের মধ্যে? তোর কিছু হয়নি তো মা? না মা, আমি ঠিক আছি, চিন্তা করো না, আসছি আমি। ফোন কেটে সাজ অস্থির হয়ে পড়ল। মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সামির ভাইয়া পুলিশ স্টেশন কেন? ভার্সিটিতে কি এমন ঘটতো যে কারণে সেখানে যেতে হলো? আর জাইরান ভাইয়াও কেন সেখানে? অজানা শঙ্কায় বুক ধক ধক করতে লাগলো সাজের। সে এবার হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। সামির যেভাবে বর্ণনা দিয়েছিল, সাজের মনে হলো ওটা নিশ্চিত এরিক। এরিক নাম শুনলেই বিরক্তি আসে সাজের। ভীষণ বাজে স্বভাবে, অহেতুক সবাইকে উত্তেক্ত করা ওর নেশা। কোথায় কার কি দুর্বল জায়গা সেটা ধরতে পারলে কটাক্ষ করে বসবে। সাজ জানে এরিক মোটে ভালো কিছু করবে না। আর সব সমস্যা শুরু হলো তখনই সামি যখন সাজকে পাচ্ছিল না। তখন সে এরিককে বলেছিল। সাজের নাম শুনে এরিক বাজে কথা শুরু করে দেয়। তার এই অশ্লীল ইঙ্গিত আর খোঁচা মারায় স্বামীর রাগ সামলাতে না পেরে আচমকাই খুশি মেরে বসে এরিকের মুখে।
আর সঙ্গে সঙ্গে এরিক তার সঙ্গীতে ডাকলো। পরিস্থিতি তখন ঘোরাটে। তখন মিটিং শেষে জাইরানরা বের হয়েছিল। তাদের সামনে ব্যাপারটা আরো খারাপ রূপ নিল। কথা কাটাকাটি থেকে হাতাহাতি, এরপর সবাই থানায় যেতে বাধ্য হলো। ড্রয়িং রুমে চাপা উত্তেজনা বিরাজ করছে। কেউই জোরে কথা বলছে না, কিন্তু প্রত্যেকের মুখের ভাঁজে বোঝা যাচ্ছে কিছু একটা অশান্তি জমে আছে। সামিরের বাবা সেলিম সাহেব সোফার এক কোণে গম্ভীর মুখে বসে আছেন। তার চোখে মুখে স্পষ্ট রাগ আর প্রত্যাশা। মুখ শক্ত হয়ে আছে, গলার শিরা ফুটে উঠেছে। পাশে বসা হেলেনা, সামিরের মা, উদ্বিগ্ন দৃষ্টিতে স্বামীর দিকে তাকাচ্ছেন। সাজের মা সোফিও এক পাশে চেয়ারে সোজা হয়ে বসে আছেন। তার মুখেও এক ধরনের অস্বস্তি আর চিন্তার ছাপ। 2 তলার রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে সাজ। ওর বুকের ভেতর কেমন ধকধক করছে। নিচের আলো আধারী ঘরে বসে থাকা মানুষগুলোকে পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু তাদের সামনে গিয়ে দাঁড়ানোর সাহস হচ্ছে না। সবকিছুই তো ওর জন্য হয়েছে। সেলিম সাহেব কর্কশ কণ্ঠে কথা শুরু করলেন। তুই ওই ছেলের সাথে লাগতে গেলি কেন সামির? নিজে গিয়ে তো পুলিশ স্টেশনে নাম লিখেছিস, তার উপর আবার জাইরান তোর জন্য ঝামেলায় পড়লো। লোকজন এখন আমাকে কি বলবে? আমার মান সম্মান আর থাকলো না। সামির চেয়ারের ধারে বসেছিল, কিন্তু বাবার কথা শুনে উঠে দাঁড়ালো। মুখে বিরক্তি আর অস্বস্তি মিলেমিশে আছে। আমি কি বলেছিলাম ওদের এখানে আসতে বাবা? আর এই বাজে ছেলেগুলো আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমি চুপচাপ বসে থাকবো? ওর সীমা ছাড়িয়েছে, আমি সহ্য করিনি। কথাগুলো বের হতেই সাজের বুক কেঁপে উঠল। ও জানে স্বামী যেটা বলছে সেটা পুরোপুরি মিথ্যে নয়, কিন্তু ঘটনা এমন ভাবে বাঁক নিয়েছে যে এখন দোষ সব সামিরের ঘাড়ে এসে পড়েছে। হেলেনা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন ছেলের রাগই, কিন্তু এই রাগ একদিন তাদের জন্য বড় বিপদ বয়ে আনবে। সামির বাবা, তুই বুঝতে পারছিস না? এই শহরে আমাদের একটা নাম আছে। তুই যদি বারবার এমন ঝামেলায় জড়িয়ে পড়িস, মানুষ আমাদের কি চোখে দেখবে? একের পর এক ঝামেলা, লোকজন তো হাসাহাসি করবে। সামির তখন আর শোনার মতো অবস্থায় নেই। তার ভেতরে আগুন জ্বলছে। সবাই শুধু আমার দোষ দেখছো? বলে সে রাগে চেয়ারে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে গেল। ঘরের ভেতর আবার নিস্তব্ধতা নেমে এলো। সেলিম সাহেব বিরক্ত দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থেকে তারপর গম্ভীর স্বরে বললেন, ছেলেকে বুঝাও হেলেনা, আর যেন এসব না দেখি। আমার সহ্য শক্তি ফুরিয়ে আসছে। উপরে দাঁড়িয়ে সব শূন্য সাজ। বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল। স্বামীকে ও চেনে, রাগী জেদি, কিন্তু মনের ভেতরটা নরম। ভাইয়ের মতো ওকে সবসময় আগলে রাখে। সাজ ধীরে ধীরে নিজের রুমে চলে এলো। রুমটা আধো অন্ধকার হয়ে আছে, জানালার পর্দা টেনে নেওয়া। সে ক্লান্ত শরীরটা বিছানায় ফেলে দিল। চোখের পাতা ভারী হয়ে এসেছে, তবু ঘুম নেই। বুকের ভেতর নানা রকম চিন্তার ঢেউ খেয়েছে। তার আঙুল অন্যমনস্ক ভাবে গলার কাছে থাকা চেইনটা স্পর্শ করল। ধীরে ধীরে ফিসফিস করে বলল, সাজ, আপনার আর আমার দেখা হোক, এই অপেক্ষার প্রহর শেষ হোক। কখনো কখনো সাজের মনে হয় সে যেন এখানে পুরোপুরি নিজে নয়। মনের মধ্যে অজান্তেই ভেসে উঠল পুরোনো দিনের স্মৃতি। সেই জায়গাটা যে এখনো তার ভেতরে বেঁচে আছে। আরশান ভাইয়া, অর্ণব ভাইয়া, ফুপিদের খুব মনে পড়ে তার। তখন সাজ ছোট ছিল, কিন্তু না বুঝলেও একটা টান তাকে টেনে রাখতো সেই জায়গার সাথে। আর যখন একটু বড় হলো, বুঝতে শিখতো, প্রশ্ন করতে শিখতো, তখনই মায়ের কাছে জিজ্ঞেস করতো। মায়ের চোখের ভেতর তখন কিছু অদ্ভুত ঝড় বইতে দেখেছিল সে, কিন্তু সাজ তো থেমে যায়নি। বারবার বলেছে, চলো না মা, আমরা যাই বিডিতে। আরশান ভাইয়া, অর্ণব ভাইয়া, ফুপিদের কাছে যেতে মন চায়। তখনই সোফি হঠাৎ রেগে যেতেন। ফুপিদের নাম শুনলেই মায়ের চোখ লাল হয়ে উঠত, ঠোঁট শক্ত হয়ে যেত। কেন এমন হয় তা কখনো বুঝতে পারেনি সাজ। বহুবার প্রশ্ন করেছে, কিন্তু কখনো উত্তর আসেনি, শুধু কঠিন দৃষ্টি আর নীরবতা। সাজ একবার শুধু প্রশ্ন করেনি, অনেকবার চেষ্টা করেছে বিডিতে ফেরার। লুকিয়ে লুকিয়ে সে প্ল্যান করেছিল কোনোভাবে টিকিট কিনবে, চলে যাবে, কিন্তু প্রতিবারই ধরা পড়ে গেছে। সবচেয়ে বড় বাধা পাসপোর্ট। ওর পাসপোর্ট সবসময় মায়ের কাছে তালাবদ্ধ, সে কারণেই আর যাওয়া হয়নি। তবে একদিন সে অবশ্যই যাবে। নিজেকে যে
কথা দিয়েছে। ভাবতে ভাবতে সাদের চোখ ভিজে এলো। ঠান্ডা বাতাস গাল বেয়ে নেমে যাওয়া অশ্রু শুকিয়ে দিয়েও বুকের ভেতরের ব্যথাটা শুকালো না। রাত নামছে। কানাডার বসন্তের ঠান্ডা হাওয়ায় রাস্তাগুলো কুয়াশার মতো ধোয়াটে। রোড লাইটের আলোয় ফুটপাতে নরম সবুজ পাতার ছায়া দুলছে। হালকা বাতাসে ম্যাপল পাতাগুলো ঝরে পড়ছে। এক কোণে দাঁড়িয়ে আছে নির্বাণ, কানে হেডফোন, গলায় গলা ফাটানো সুর। সে গান গেয়ে একেবারে নিজের মতো করে বাজিয়ে তুলেছে, যেন চারপাশটা তার কনসার্ট। মাঝে মাঝে থাল মিলিয়ে আঙুল দিয়ে তালে তালে বাজাচ্ছে নিজের শরীরেই। তবুও তার ভেতরে উদ্দাম খুশি। পাশে দাঁড়িয়ে আরশান বাইকের সিটের উপর বসে ফোনে গেম খেলছে। চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। গেমে বারবার হাঁটতে হাঁটতে ধৈর্য শেষ হয়ে আসছে। নির্বাণের বেসুরা গলা তার মেজাজ আরো খারাপ করে তুলছে। চোখ কুচকে তাকিয়ে বলে উঠল,